বিচারক মইনুল হাসান ইউসুফ তাদের প্রত্যেককে 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব, পরে সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে তাদেরকে সোপর্দ করে। শনিবার বিকেলে তাদেরকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে রবিবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে আদালত। জরাজীর্ণ ভবন খোলা থাকে সকাল 10টা থেকে 3টা পর্যন্ত। সেবায় অবশ্য সন্তুষ্ট এলাকাবাসী। বলছি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়ন পরিষদের কথা, যেখানে পায়ে হেঁটে পথ চলা ছাড়া বুদ্ধি নেই। জেলা সদরে আসতে সময় হাতে নিয়ে চড়তে হবে সিএনজিতে। অবহেলিত সেই জনপদের খবর জানাচ্ছেন প্লাবন রহমান। ব্রাহ্মণবাড়িয়া থেকে গন্তব্য নাসিরনগরের হাওড় বেষ্টিত জনপদ চাতলপাড়। জেলা সদর থেকে পথ প্রায় 30 কিলোমিটার, যেখানে পাকা রাস্তার চেয়ে মেঠো পথই বেশি। দুপাশে কৃষি জমি, মাঝখান দিয়ে চলা এই মাটির পথই অন্যতম ভরসা চাতলপাড়বাসীর। তাও আবার বর্ষাকালে তলিয়ে যায় পানিতে, বন্দী হয়ে পড়ে পুরো জনপদ। নৌকায় তখন একমাত্র ভরসা এলাকাবাসীর। রাস্তাঘাট কিছু নাই, খাল নদী ফাই দিয়ে আপনার জমি দিয়ে গাড়ি নিয়ে আসতে হয়। খুবই ফেক কাদা, 6 মাস গাড়ি চলে, 6 মাস তারা নৌকা দিয়ে যাত্রী যায়। নৌকা পানি হয়ে যায়, সব একদম সব সম্পূর্ণ ডুবে যায়। কিছু নাই আমাদের, হাঁটা ছাড়া ভ্যান রিক্সা কিছু চলে না। নাসিরনগর গেলে হাঁটে যেতে হয়। অসুস্থ হলে রোগীকে গন্তব্য চিকিৎসালয়ে নেওয়ার আগেই কোনো রোগী মারা যায়। অনেকটা বিচ্ছিন্ন এই জনপদের অন্যতম সমস্যা বেমালিয়া নদীর উপর এই বাঁশের সাঁকো। দীর্ঘদিনের দাবি থাকলেও ছোট্ট এই পানিপথের উপর ব্রিজ নির্মাণ হয়নি এখনো, যা ভোগাচ্ছে দুপাশের বাসিন্দাদের। এই ছোট একটা ব্রিজ করা যায় না? করা যায়, কিন্তু কে করবে? পানিতে পরে পড়লো, পিচ্ছি পোলা আমার পড়লে পরে পাওয়া যায় না, মরে যায়। কেন্দ্রের মন্ত্রী যে চাতলপাড়া ইউনিয়নে কোনো কাজ টাজ করে না। এরকম তো অনেক বছর ধরে যাবত ওই করে না। 30 বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে বসবাস প্রায় 50,000 মানুষের, যাদের 60 ভাগই কৃষিকাজের উপর নির্ভরশীল। অথচ যোগাযোগ ব্যবস্থার কারণে ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। চাষ করি আমরা, ফসল বিক্রি বাড়িতে করি, আমরা যোগাযোগ খুব খারাপ আসি। রাস্তাঘাটের কারণে আমরা 1 মণ মালের মেঝে 50 টাকা 100 টাকা কিনে দিই। এই কারণে আমরা ন্যায্য দর পাই না। আসি লাভ কম হইলেও আমরা এটা করতে হয়, বেশি হলে করতে হয়। আর কারণ হচ্ছে আমরা এটা না করে তার কোনো উপায় নাই। এমনকি স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত সেবা থেকেও বঞ্চিত কৃষকরা। হাওড়ের এই জনপদের সবচেয়ে কাছের সরকার ইউনিয়ন পরিষদ, যার ভবনই বলে দিচ্ছে কতটা অবহেলিত এই ইউনিয়নবাসী। এখন তো 3টা বাজে, বন্ধ কেন? এটা চেয়ারম্যানে 2টা পর্যন্ত খোলা রাখে, আমি জানি যতটুকু, এরপরে বন্ধ হয়ে যায়। 9টা থেকে 2টা? হ্যাঁ, সকাল 10টা থেকে 2টা। গরিবের দাম ঘৃণা পাওয়া যায়, ওগুলা পাওয়া যায়। জন্ম নিবন্ধন, মৃত্যু সংশোধন পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। টাকা করে লাগে জানেন? আগে তো 20 টাকা করে। এসব বিষয় নিয়ে নিউজ 24 এর আয়োজনে তৃণমূলের জবাবদিহিতা এবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নে। পুরো আয়োজন দেখতে চোখ রাখুন আজ রাত 9টায় নিউজ 24-এ। আমার যে সমস্যা এলাকা ইউনিয়নের, এটা কিন্তু চেয়ারম্যানের দ্বারা সমাধান করা সম্ভব না। প্লাবন রহমান, নিউজ 24, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগবালাই। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এদিকে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালের মেঝে ও বারান্দায় আশ্রয় নিতে হচ্ছে রোগীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের মেঝেতে রাখা হলেও চিকিৎসায় কোনো গাফিলতি নেই। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সালেহ জহুর চৌধুরী। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বন্দরনগরীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ শীতজনিত রোগ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 50 জন রোগী ভর্তি হচ্ছেন, এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। এদিকে হাসপাতালে আসন সংখ্যা কম থাকায় মেঝেতে এমনকি বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। রোগীদের প্রয়োজন মতো ওষুধ দেয়া হচ্ছে না হাসপাতাল থেকে। এ কারণে বেশি দামে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। আমি গত বৃহস্পতিবার এখানে ভর্তি হয়েছি, ফ্লোরের মধ্যে ভর্তি হয়েছে আর কি। এখানে সিট পাওয়া যাচ্ছে না, আমাদেরকে সিট দিতে পারে নাই, আর আমাদেরকে ওষুধ কিনে নিতে হয়। এখানে ভর্তি করা হয়েছে 7 দিন হয়েছে। এক্সরে রিপোর্ট বলছে এক্সরে করাইতে, এক্সরে আমরা করছি, কিন্তু এই রিপোর্টটা এখনো দেখেনি। এদিকে রোগীর বাড়তি চাপের কথা জানালেও ঠিকমতো চিকিৎসা দেওয়ার কথা বলছেন হাসপাতালের পরিচালক। কমন কোল্ড বেশি হয়,
ব্রঙ্কাইটিস বেশি হয়, এই রোগীগুলো অ্যাজমা অ্যাটাক বেশি হয়, এইগুলো রোগী অনেক বেশি আসে। তো তখন এই রোগীগুলোর চাপ আমাদের এখানে বেড়ে যায়। আসন সংখ্যা বৃদ্ধি করানোর জন্য সরকারিভাবেও সিদ্ধান্ত আছে এবং আমরা হসপিটাল থেকেও একটা উদ্যোগ গ্রহণ করেছি। শীতজনিত রোগের হাত থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। রিজার্ভের টাকা পুরোটাই জমা না রেখে জাতীয় স্বার্থের কিছু অংশ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন এর জন্য স্বল্পমেয়াদী লাভজনক বিনিয়োগের কথা। আবার কারো কারো মতে বিশ্ব অনিশ্চিত অর্থনীতির নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাড়তি রিজার্ভের প্রয়োজন রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। বিশ্বের নানা প্রান্তে থাকা লাখ লাখ শ্রমিকের কষ্টের বিনিময়ে আসে বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ ব্যাংকে যা জমা হয় রিজার্ভ হিসেবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে সবশেষ হিসেব বলছে রিজার্ভের অর্থ জমা রয়েছে ৩১,০০০ মিলিয়ন ডলারেরও বেশি। কিছুদিন আগে সরকারের পক্ষ থেকেও জানানো হয় রিজার্ভ থেকে ঋণ নেয়ার কথা। এজন্য আইন সংশোধনের কথাও জানান অর্থমন্ত্রী। অর্থনীতিবিদরা মনে করছেন রিজার্ভে এত অর্থ জমা না রেখে এর একটা অংশ কাজে লাগানো যেতে পারে জাতীয় স্বার্থে। ৩-৪-৫ মাসের যে আমদানি খরচ ৪-৫ মাস হলে যথেষ্ট ভালো, এমনকি একেবারে কম হলেও ৩ মাসের থাকা উচিত। কিন্তু আমাদের তো অনেক অনেক বেশি আছে, তো যখন বেশি থাকে তখন সেটাকে ব্যবহার করা উচিত। আমাদের যেহেতু ৩২-৩৩ মিলিয়ন আছে, আমরা ৫-৭-১০ মিলিয়ন সহজেই এখানে খরচ করতে পারি। তবে জাস্ট খরচ করার জন্য না, জাস্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সহায়তা করার জন্য না, খরচ করতে হবে জাতীয় স্বার্থে। তবে অর্থ জমা রাখার পক্ষেও বলছেন কেউ কেউ। তাদের অভিমত, বিশ্ব অর্থনৈতিক মন্দা হলে কাজে লাগবে এই অর্থ। বিশ্ব বাণিজ্য, বিশ্ব বাজার এখন খুবই অস্থির, কারণ এই ব্রেক্সিট প্রক্রিয়াটা কিভাবে সম্পাদিত হবে এবং বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন কি ধরনের অর্থনৈতিক পলিসি আসলে বাস্তবায়ন করবেন এবং এই অনিশ্চয়তার একটা নেতিবাচক প্রভাব যদি আমাদের বহির্বাণিজ্য খাতে পড়ে, তখন পরে এই রিজার্ভের প্রয়োজন হবে। আর বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নরের পরামর্শ, ভেবেচিন্তে সরকারকে হাত দিতে হবে রিজার্ভে। যেহেতু আছে নিতে পারে সরকার, কিন্তু খুব একটা দীর্ঘকালীন না, 5 বছরের কথা নিল। কিন্তু সরকারের টেন্ডেন্সি যখন বন্ড দেয়, বন্ডটাকে করে কি আবার রিনিউ করে 5 বছর পরে, যেটা ওই ব্যাংকিং সেক্টর থেকে নেয়। এই টেন্ডেন্সিটা কিন্তু খারাপ। দ্বিতীয়ত হলো সরকার যেই হারে ঋণটা এখন নেবে, এটা আবার ফরেন এক্সচেঞ্জে দিতে হবে। সরকারি মেগা প্রজেক্ট তোদের কিভাবে আর্ন করবে, এটা উৎসটা কথা, আয়ের উৎস, এটা দেখতে হবে। স্বল্পমেয়াদী কোনো লাভজনক বিনিয়োগে রিজার্ভের একাংশ কাজে লাগানো গেলে সরকার, বাংলাদেশ ব্যাংক ও জনগণ একই সাথে উপকৃত হবে বলেও মত তার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটি বিরতির। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার নিউজ 24 কৃষি সংবাদ। রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলায় বেড়েছে ভুট্টা চাষ। ফলন ভালো ও খরচ কম হওয়ায় ভুট্টা উৎপাদনে আগ্রহ বেড়েছে কৃষকদের। এখানকার ভুট্টার মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন জেলায়। রাঙ্গামাটি প্রতিনিধি ফাতেমা জান্নাত মুম্মুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি জেলার রাইখালী, কাপ্তাই, কুতুকছড়ি সহ পাহাড়ের অনেক স্থানেই ভুট্টার আবাদ হচ্ছে। অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন খরচও বেশ কম। আর কৃষি বিভাগের সহযোগিতা পেয়ে গেল বছরের চেয়ে এবছর ফলনও বেশ ভালো হয়েছে। আমরা ওই সরকার থেকে মানে বীজ, সার সাহায্য করছি আর কি এই বছর, সেই জন্য বেশি ফলন, মানে ভালো ফলন পাইছি। লাভবান হয় সব সময়। নিজে থেকে কিনে দিতাম, এখন এই বছরে সরকারে দিছে।
আদিকাল থেকে পাহাড়ে জুম চাষের পাশাপাশি কৃষকরা ভুট্টা চাষ করে আসছে। এ অঞ্চলে ভুট্টার দানা এবং রং ভালো হওয়ায় রয়েছে বেশ চাহিদা। আর বাম্পার ফলনের জন্য বীজ ও সার সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। 10 উপজেলায় 100 বিঘা হাইব্রিড ভুট্টা আমরা বিতরণ করেছি। সঙ্গে প্রতি চাষিকে বীজ এবং অন্যান্য উপকরণও দিয়েছি। যেহেতু এই ভুট্টা বীজগুলো হাইব্রিড জাতের, ফলনও খুব বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে 250 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ। ভূমধ্য সাগরে লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় 100 যাত্রী নিখোঁজ রয়েছে। লিবিয়া উপকূল থেকে 30 কিলোমিটার দূরে ইতালি ও লিবিয়ার মাঝামাঝি স্থানে নৌকাডুবির এই ঘটনা ঘটে। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, নৌকাডুবির ঘটনা জানার পর উদ্ধার অভিযান শুরু হয়। সে সময় 8 জনকে মৃত এবং 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে সহায়তা করছে ফ্রান্সের নৌবাহিনী। নিখোঁজদের পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজ এবং উদ্ধারকৃতরা ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশ্যে যাত্রা করছিল বলে ধারণা করা হচ্ছে। এর আগে শুক্রবার ভূমধ্য সাগরের ইতালি উপকূল থেকে 550 অভিবাসী যাত্রীকে উদ্ধার করে সেখানকার কোস্টগার্ড। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মতে এবছরের শুরুর এই 2 সপ্তাহে 1000-এর বেশি মানুষ সাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে। 2016-তে সমুদ্র পথে যাবার সময় 5000 মানুষ মারা গেছে। Libyan authorities said on Monday that more than 100 illegal migrants were missing after their vessel sank. ভারতে বিহারের পাটনাতে ঘুড়ি ওড়ানো দেখতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারালেন অন্তত 21 জন। উদ্ধারকারী দল জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 10 জনকে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় 40 জনেরও বেশি যাত্রী নিয়ে পাটনার NIT ঘাট থেকে নৌকাটি ছাড়ে। কিছুক্ষণের মধ্যে সেটি উল্টে প্রাণহানির এই ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঠান্ডা ও অন্ধকারের জন্য শনিবার রাতে বন্ধ রেখে রোববার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। এদিকে হতাহতের এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাথে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সালে হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। সেখানে চলে যাচ্ছে সরাসরি। সরকারি ব্যবস্থাপনায় ভ্রমণের ছুট হজযাত্রীদের অনুষ্ঠানের সভাপতি সচিব ধর্মপুর মন্ত্রণালয় বিশেষ অতিথি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সভাপতি জনাব ভারত ভাগের কথা ছিল, উনি আসতে পারেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ হজ এজেন্সি অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ, আল্লাহ ঘরে সম্মানিত হজযাত্রীরা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছিলেন 2017 সালের হজ ব্যবস্থাপনা নিয়ে বক্তব্য রাখছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। নিউজ 24 সংবাদের সময় হলো আরো একটি বিরতি, ফিরছি একটু পর। আরো একবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ।
মুন্সিগঞ্জের ৬টি উপজেলার প্রায় ৬০টি ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি কাজ চলছে। অধিকাংশ ইট ভাটার নেই কোনো ছাড়পত্র। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। আর ইট সরানোর কাজ করছে শিশু শ্রমিকরা। মুন্সিগঞ্জ প্রতিনিধি লাবলু মোল্লার তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ইট প্রস্তুত ভাটা স্থাপন আইন 2013 এর 6 ধারা অনুযায়ী ইট ভাটায় কাঠ পোড়ানো এবং 8 ধারা অনুযায়ী লোকালয়ে ও কৃষি জমিতে ইট ভাটা স্থাপন দণ্ডনীয় অপরাধ। তবে এসব নিয়মের তোয়াক্কা করছেন না মুন্সিগঞ্জের ইট ভাটার মালিকরা। প্রতিদিন 50 থেকে 100 মণ কাঠ পোড়ানোর ফলে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, উপরন্তু শিশু শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে জেলার বেশিরভাগ ইট ভাটায়। গাছগুলো পোড়াইতেছে, আসলে ইট ভাটায় গাছ পোড়ানো নিষেধ, কিন্তু এই গাছ দিয়ে ইট বানাইতেছে। ছোট ছোট বাচ্চা আছে, 8 বছর 9 বছর বাচ্চা, বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের ইট টানতেছে। 7 বছর 8 বছর 9 বছর শিশুদের নিয়ে কাজ করাচ্ছে। এই বিষয়ে কথা বলতে গেলে রেগেই গেলেন এক ইট ভাটার মালিক। সাংবাদিক কি লাড়কি পড়ার ইয়ার কথা কইছে, কি আপনার অনুমতি লইছেন কাটতে? তবে এসব অনিয়মের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনের বাইরে যদি কোনো ইটভাটা থেকে থাকে তাহলে সেগুলো আমরা তদন্ত পর্যায়ক্রমে সে সকল ইটভাটার তথ্য কালেক্ট করব। তথ্য কালেক্ট করে আমরা দেখব যে এখানে পরিবেশ হ্যাম্পার হয় এমন কোনো কার্যক্রম তারা নিয়েছে কিনা। যদি নিয়ে থাকে সেগুলো আমরা বন্ধ করার ব্যবস্থা করব। পাশাপাশি আমরা যেটা শুনেছি যে ইটভাটায় নাকি কিছু শিশু শ্রমিক কাজ করে, এটা আসলে শ্রম আইনের একেবারে সুস্পষ্ট লঙ্ঘন। এই বিষয়গুলো আমাদের তদন্ত সমিতির ব্যবস্থা নিতে হবে। ছাড়পত্রবিহীন ইটভাটা ও শিশু শ্রমের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে সরকার, এমন আশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও নিউজ 24 স্পোর্টস। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে বড় দলগুলো। সোয়ানসি সিটিকে 4-0 গোলে হারিয়েছে আর্সেনাল। হ্যারি কেনের হ্যাটট্রিকে ওয়েস্ট ব্রমকে একই স্কোর লাইনে বিধ্বস্ত করেছে টটেনহাম। আর বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটির বিপক্ষে 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে চেলসি।